হামাস ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ভেতর বাহির। আলী আহমদ মাবরুর, গার্ডিয়ান পাবলিকেশনস। অধ্যায় ২। ইসলামী আন্দোলনের পথটি কখনোই সহজ ছিল না, ছিল বন্ধুর, বিপদসংকুল ও প্রতিকূল। জনশক্তি ও সম্পদের একটি দায়িত্বানুভূতি এই আন্দোলনের নেতৃত্বকে আচ্ছন্ন করে। অনেক সময় এই নেতারা কোন দিকে অগ্রসর হতে চাইলেও নানাবিধ বিষয় ও খারাপ পরিণতির আশঙ্কা থাকায় তাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। আবার অনেক সময় একটা সিদ্ধান্ত নিতে পারলেও পরবর্তী সময়ে প্রস্তুতির কমতি বিবেচনায় সেখান থেকেও সরে আসতে হয়। 1970 সালের প্রথম দিকে গাজায় অবস্থানরত শেখ আহমদ ইয়াসিন এবং ও সঙ্গীরাও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছিল। তখন তারা খুবই প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করছিলেন, কেননা একদিকে তখন আরব জাতীয়তাবাদী চেতনার বিকাশ, অন্যদিকে বামপন্থী সংগঠনগুলো ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামরত থাকায় তাদের জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছিল। একটা পর্যায়ে ইসরায়েল আরব জাতীয়তাবাদী নেতা কর্মীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, আটকের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে মানুষের কাছে আবারও ইখওয়ানের শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম জনপ্রিয় হওয়া শুরু করে। শুরু থেকেই আহমদ ইয়াসিন আশঙ্কা করেছিলেন 1973 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে সন্ধি স্থাপনের পথটাই ত্বরান্বিত হবে। তার আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। আরেকবার প্রমাণ হয় ফিলিস্তিনকে মুক্ত করার ক্ষেত্রে আরব দেশগুলোর ইচ্ছা ও প্রস্তুতি দুটোতেই ব্যাপক ঘাটতি আছে। ফিলিস্তিনিরা নিজেরাও যে খুব প্রস্তুত ছিল তা নয়। আরব দেশগুলোর তরফ থেকে ফিলিস্তিনিরা প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সাপোর্টও পাচ্ছিল না। অন্যদিকে ইসরায়েলরাও বিভিন্ন কৌশলে তাদের বেশ কিছু চরদের ফিলিস্তিনে অনুপ্রবেশ করায়। ফলে প্রতিরোধ আন্দোলনটি চালিয়ে যাওয়া রীতিমতো অসম্ভব হয়েছিল। ইখওয়ানের চিন্তা ছিল ফিলিস্তিনি সমাজে যে ঘুণে ধরা বাস্তবতা তার সমাধান না করা পর্যন্ত এই প্রতিরোধ আন্দোলনটি সফল হবে না। এটাকে ইখওয়ান একটি সামাজিক ব্যাধি বলে মনে করত। তাদের ভাষায় এর একমাত্র ওষুধ ইসলামে ফিরে আসা। এই পরিস্থিতির প্রসঙ্গে শেখ ইয়াসিন বলেন, এটা ঠিক যে আমার ব্যক্তিগত একটি স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নে উৎসাহীও ছিলাম। আমি 1967 সালের পরপরই যুদ্ধ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই যুদ্ধে যাওয়ার আগে যখন নিজেদের অবস্থান পর্যালোচনা করলাম, শক্তি ও সম্পদগুলোকে মূল্যায়ন করলাম, তখন বুঝলাম প্রয়োজনের তুলনায় আমাদের প্রস্তুতি মোটেও যথেষ্ট নয়। তাই বাধ্য হয়ে যুদ্ধে যাওয়ার চিন্তা স্থগিত করলাম। এরপর আবারও পরিস্থিতি মূল্যায়ন করা হলো। তখনও গণসিদ্ধান্তকে স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কার্যক্রম। প্রায় 10 বছর নিজেদের বাসাবাড়িতে এবং মসজিদে কাজ করার পর 1967 সালে ইখওয়ান প্রথমবারের মতো অনুধাবন করে তাদের জনগণের কাছে যাওয়ার জন্য একটি কাঠামো সৃষ্টি করার উপযুক্ত সময় এসেছে। সেই মোতাবেক তারা যে কাঠামো নিয়ে আবির্ভূত হয় তার নাম ছিল আল জামিয়াহ আল ইসলামিয়া বা ইসলামিক সমাজ কাঠামো। এই ফোরামের মুখ্য উদ্দেশ্য ছিল যুবকদের জন্য নানা ধরনের শিক্ষা, বিনোদন ও হালাল ক্রিয়া সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন। প্রাথমিক অবস্থায় ইসরায়েল এই কার্যক্রমকে কোনো ধরনের হুমকি বলে মনে করেনি। ফলে তারা ফোরাম ও কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্সও প্রদান করে। আশ-শাতি নামক এলাকার একটি মসজিদের একটি রুম ভাড়া নিয়ে ফোরামের কাজ শুরু হয়। সেখান থেকেই নানান সময়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিনোদন, সফর, স্কাউটিং কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক ইস্যুতে নানা ধরনের লেকচার অনুষ্ঠানের আয়োজন করা হতো। অন্যদিকে আল আব্বাস মসজিদ থেকে শেখ আহমদ ইয়াসিন তার কার্যক্রম পরিচালনা করতেন। তিনি দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকায় মিশরের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ সাইয়েদ কুতুব শহীদের ফিল জিলাল কুরআন পূর্ণ প্রকাশ করেন। ফিলিস্তিনি জনগণ, বিশেষ করে ছাত্র যুবকরা যাতে এই কুরআন শরীফ হাতে পায় সেজন্য 2000 কপি কুরআন বিতরণ করার ব্যবস্থা করা হয়। এই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হলে গাজায় ইখওয়ানের ব্যাপারে মানুষের ধারণাও পাল্টাতে শুরু করে। সাইয়েদ কুতুব ছিলেন ইখওয়ানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, যিনি জামাল আব্দুল নাসিরের দমন নিপীড়নের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।
কিন্তু ইসলামের আদর্শ থেকে চুল পরিমাণও সরেননি। ব্যাপক বিতরণের ফলে পাঠকরা যেমন বিপ্লবের প্রেরণা অনুভব করার সুযোগ পেল, ঠিক তেমনি সাইয়েদ কুতুব যে অনেক বড় জ্ঞানী ও চিন্তাবিদ সেটা অনুধাবন করল। শেখ ইয়াসিনের খুতবার বয়ান ছিল খুবই জ্ঞান গল্প আর দৈনন্দিন সমস্যাকে সহজে তুলে ধরার এক নৈপুণ্যে ভরা। জনগণ তা মন্ত্রমুগ্ধের মতো শুনত। সাধারণ মানুষ খুঁজে নিত কোন মসজিদে শেখ ইয়াসিনের বয়ান হবে। তরুণদের আকৃষ্ট করত তার আধুনিক রূপক এবং তথ্য ব্যবহারের ক্ষমতা ছিল অসাধারণ। শুধু ক্লাসেই নয়, ছাত্ররা তার পিছু পিছু মসজিদেও যেতে থাকে। ক্লাসের বাইরে তাকে অনুসরণের ক্ষেত্রে অনেক অভিভাবকের আপত্তি ছিল, কিন্তু তিনি সবাইকে তার অনুরাগী করে তুলতে শুরু করেন। অন্যের কষ্ট উপলব্ধি করার এক অলৌকিক ক্ষমতা ছিল তার। তিনি এতটাই জীবন ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, তাকে এক কথা দুবার বলতে হতো না। অনেক সময় তিনি মুখ দেখে বুঝে নিতেন তার ছিল অপরিসীম জ্ঞান আর আধুনিক বিশ্ব সম্পর্কে পরিষ্কার ধারণা। এসব মসজিদ ভিত্তিক প্রকল্পের সফলতা দেখে ইখন নতুন আরেকটি প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়, আল মাজমাউল ইসলামী বা ইসলামিক সেন্টার। এই প্রতিষ্ঠানটি কাজ শুরু করে 1976 সালে। মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে এই প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে গাজা উপত্যকার দক্ষিণে স্থানীয় জনগণকে নানা ধরনের সামাজিক, চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত সেবা প্রদান করে। এই প্রতিষ্ঠানের ভবনটি নির্মিত হয় পশ্চিম তীরের বিত্তবান ফিলিস্তিনি নাগরিকদের অর্থায়নে। ভবনটির নির্মাণ শেষ হলে তারা এই প্রতিষ্ঠানের লাইসেন্স চেয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। প্রাথমিকভাবে লাইসেন্স দেওয়া হয়, তবে কিছুদিন পর গাজার একজন বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের কমিটির বাকবিতণ্ডার জেরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে লাইসেন্স বাতিল করার আহ্বান জানায়। সেই ব্যক্তি কমিটিতে ভালো পদ চেয়েছিলেন, কিন্তু ইসলামিক সেন্টার তাদের সেক্রেটারি হিসেবে আহমদ ইয়াসিনকে বেছে নিলে তিনি ক্ষুব্ধ হন। ইসরায়েলি প্রশাসনও সেই আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করেন। তবে কয়েকজন বিশিষ্ট নাগরিক ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে লবিং করে আবারও লাইসেন্সটি ইস্যু করানোর উদ্যোগ নেন। একটা পর্যায়ে ইসরায়েলি কর্তৃপক্ষ লাইসেন্স ফিরিয়ে দেয়। ইসলামিক সেন্টার এখান থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আওতায় গাজা উপত্যকায় বেশ কিছু মসজিদ, কিন্ডারগার্টেন, স্কুল ও ক্লিনিক চালু করে। এই সামাজিক কার্যক্রমগুলো ইসলামিক সেন্টারকে এতটাই গতিশীল ও জনপ্রিয় করে তোলে যে অল্প সময়ের মধ্যেই তারা খান ইউনিস নামক এলাকায় দ্বিতীয় শাখা খুলতে সক্ষম হয়। আদর্শিক ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমকে কিভাবে বাস্তবভিত্তিক কর্মসূচিতে রূপান্তর এবং নানা ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে কিভাবে জনগণকে সেবা দেওয়া যায়, বিশ্বে এর নজির ফিলিস্তিনের ইসলামপন্থীরাই সবার আগে স্থাপন করে। এই ধরনের কাজগুলো আরব অন্য দেশগুলোতে করা যায়নি, কেননা সেখানে ধর্মীয় বা শিক্ষা খাতে বেসরকারিভাবে বিনিয়োগ করার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এমনকি অনুদান নিয়ে দাতব্য কাজ করার ক্ষেত্রেও বাধা ও প্রতিবন্ধকতা ছিল। আরব দেশগুলোতে উপনিবেশ পরবর্তী সরকারগুলো নিজেদের গদি বাঁচানোর জন্য নাগরিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর প্রচণ্ড নিয়ন্ত্রণ আরোপ করেছিল, কারণ তারা জানত এই প্রতিষ্ঠানগুলো আটকাতে পারলেই জনগণের উপর নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে পারবে। দুর্ভাগ্য হলেও সত্য, এই স্বৈরাচারী শাসকরা নামে মুসলিম হলেও ইহুদিদের প্রতিরোধ করার নামে জনগণের উপর দমন নিপীড়নগুলো চালাত, যার কারণে গাজা যখন মিশরের কিংবা পশ্চিম তীর যখন জর্ডানের নিয়ন্ত্রণে ছিল, ফিলিস্তিনিরাও এই ধরনের নির্যাতন সহ্য করেছে। নিয়তির পরিহাস। 1967 সালের যুদ্ধ এবং ইসরায়েলি দখলদারিত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। ইসরায়েল নিজেদের প্রশাসনিক কাজে বাড়তি সুবিধার জন্য গাজা ও পশ্চিম তীরের আরব জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে উসমানী খিলাফতের বেশ কিছু আইন প্রবর্তন করে। আর এই আইনের সুযোগটি কাজে লাগানোর জন্য তাদের অসংখ্য স্বেচ্ছাসেবী এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে হয়, যার মধ্যে আছে দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠান। দখলদারিত্বের সময়ের মধ্যে এটা ছিল ফিলিস্তিনিদের জন্য এক মোক্ষম সুযোগ। তবে এটা সাময়িক হলেও তা ছিল তাদের জন্য সৌভাগ্যের হাতিয়ার।
দখলদারিত্বের প্রথম 10 বছরে অর্থাৎ 1967 থেকে 1977 সাল পর্যন্ত ইসরায়েলের নীতি ছিল সামাজিক কার্যক্রমে কোনো রকমের হস্তক্ষেপ না করা। ইসরায়েলের তৎকালীন লেবার পার্টি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান নিজে এই নীতিমালাটির বাস্তবায়ন তদারকি করতেন। এই নীতিমালা প্রণয়নের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষের ভেতরে ইসরায়েলের ব্যাপারে ইতিবাচক মানসিকতা তৈরি ও ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ভোগ করতে দেওয়া। সর্বোপরি যদি কোনো অরাজনৈতিক প্রতিষ্ঠান আইন মেনে চলে এবং ইসরায়েলি শাসনের সাথে সংঘর্ষে না জড়ায় তাহলে তাকে অবাধে কাজ করার সুযোগ ও স্বাধীনতা দেওয়া। যদিও এই ধরনের আইন বলবৎ থাকার কারণে সকল সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানগুলো সুবিধা পাচ্ছিল, তারপরও ধর্মভিত্তিক সংস্থাগুলো একটু বেশি সুবিধা পায়। অভিজ্ঞতা বলে যদি কোনো মুসলিম সমাজে এই ধরনের স্বাধীন পরিবেশ পাওয়া যায় তাহলে কোনো রাজনৈতিক, বুদ্ধিভিত্তিক এবং আদর্শিক প্রতিষ্ঠানে ধর্মীয় সংস্থাগুলোর কাজের সঙ্গে পাল্লা দিতে পারে না। ইসলামী প্রতিষ্ঠানগুলো জনসেবা ও অর্থ সংগ্রহ ও বিতরণে বরাবর এগিয়ে থাকে, কেননা ইসলামে দুস্থ মানুষকে আর্থিক সাহায্য কিংবা এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করার সুযোগ আছে, যাকে আমরা যাকাত বলি। তাই ইসলামিক সোসাইটি এবং ইসলামিক সেন্টারের উপর ভর করে ইখওয়ানও অভূতপূর্ব সফলতা অর্জন করে। অল্প সময়ে মসজিদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। প্রায় প্রতিটি মসজিদে কিন্ডারগার্টেন এবং কুরআনিক স্কুল চালু হয়। আবার কিছু মসজিদের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেল ক্লিনিকেরও ব্যবস্থা ছিল। অন্যদিকে গ্রামগুলোতে প্রায় অস্থায়ী মেডিকেল ক্লিনিকের ব্যবস্থা করা হতো। ইখওয়ানের ডাক্তাররা সপ্তাহের এক এক দিন এক এক জায়গায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে এই সেবা প্রদান করত। ইখওয়ানের ফার্মেসিতে ওষুধপত্র তুলনামূলক কম দামে পাওয়া যেত। তাছাড়া ইখওয়ান বিনামূল্যে খতনা এবং উপলক্ষে নিজস্ব অর্থায়নে উৎসবেরও আয়োজন করত। এসব কারণে দিন দিন ইখওয়ানের সার্বিক কার্যক্রম ভালোভাবেই বিস্তৃত হচ্ছিল। শুধু অর্থের যোগানটাই ছিল একমাত্র সংকট। সে কারণে আর্থিক ইস্যুতে তারা খুবই সতর্ক ছিল। বিশেষ করে টাকা কোথা থেকে আসতো, কোথায় খরচ হতো, কিভাবে কার মাধ্যমে হতো, এই বিষয়ে তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে সংরক্ষণ থাকত। এই সুযোগে সারা দেশে যাকাত ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এই কমিটি স্থানীয় মসজিদ কমিটির সাথে সমন্বয় করে এই অর্থ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদন করত। বিভিন্ন দেশে কর্মরত ইখওয়ানের অন্যান্য শাখাগুলো ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যে যে অর্থ পাঠাতো, যাকাত কমিটিগুলো সেই অনুদান ব্যবস্থাপনারও দায়িত্ব পালন করত। ইসলামিক বিশ্ববিদ্যালয় 1978 সালে সর্বপ্রথম গাজায় একটি বিশ্ববিদ্যালয় চালুর চিন্তা শুরু হয়, কেননা সে বছরে প্রথম মিশর ও অন্যান্য আরব দেশ থেকে অসংখ্য ফিলিস্তিনি ছাত্র গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরতে শুরু করে। এর আগে 1970-এর শেষের দিকে পশ্চিম তীরে এই ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অনেক কলেজ এই স্কুলকে রূপান্তর করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রথম বীর জেদ কলেজ 1972 সালে আনুষ্ঠানিকভাবে আর্টস ও সায়েন্সে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার যাত্রা শুরু করে। 1975 সালে বীর জেদ কলেজের নাম পাল্টে বীর জেদ বিশ্ববিদ্যালয় রাখা হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 1976 সালের 11 জুলাই। দ্বিতীয় যে বিশ্ববিদ্যালয়টি সেখানে চালু করা হয় তা হল বেথেলহাম ইউনিভার্সিটি অব দ্য হলি ল্যান্ড। এটি ছিল মূলত ক্যাথলিক খ্রিস্টানদের একটি সহশিক্ষার প্রতিষ্ঠান, যেখানে উচ্চতর ডিগ্রিও দেওয়া হতো। তৃতীয় বিশ্ববিদ্যালয়টি হয় নাবালুসে 1977 সালে, যার নাম আন-নাজা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টিও একটি স্কুলকে রূপান্তর করে প্রতিষ্ঠা করা হয়। ইসলামিক বিষয়াদির বাইরেও এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও কলার বিভিন্ন বিষয়ে কোর্স চালু হয়। গাজায় প্রথম যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তার নাম ইসলামিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড মেম্বার ছিলেন ইখওয়ানের কতিপয় নেতা কর্মী, যারা আল মাজমাউল ইসলামী বা ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন। এই বোর্ড কমিটির সভাপতি ছিলেন শেখ আহমদ ইয়াসিন। বিশ্ববিদ্যালয়টি যাত্রার শুরু থেকেই বেশ কিছু সমস্যার মুখে পড়ে। এমনিতেও গাজাতে ইখওয়ানের ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করে স্থানীয়
ফাতাহ আন্দোলন খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তার উপর গাজাতে ইখওয়ানের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়টি হোক তা তারা কখনো কোনোভাবেই চায়নি। তাই বিশ্ববিদ্যালয়ে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা সর্বাত্মকভাবে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে। বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যাক ইখওয়ান কখনোই তা চায়নি। তাই তারা পিএলও চেয়ারম্যান এবং ফাতাহ নেতা ইয়াসির আরাফাতকে বিশ্ববিদ্যালয়ের সূচনা বক্তব্য প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটিও নির্ধারণ করার অনুরোধ করেন। কিন্তু খুব সম্ভবত তিনি তখনও জানতেন না কমিটির অর্ধেকের বেশি সদস্য ফিলিস্তিন ও জর্ডানের ইখওয়ানের দায়িত্বশীল, আর বাকি অর্ধেক ফাতাহ সদস্য হলেও তারা ইখওয়ানের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল। মূলত এ কারণেই তাদের বাছাই করা হয়েছে। তাছাড়া পিএলও চেয়ারম্যান চাচ্ছিলেন কিছুটা ছাড় দিয়ে হলেও যেন ইখওয়ানের পূর্ণ সহযোগিতা পান। ইয়াসির আরাফাত সবসময় নিজেকে ফিলিস্তিনের জাতির পিতা এবং সকল ইসলামিস্ট সহ ফিলিস্তিনি জনগণের মূল নেতা মনে করতেন। তবে ইসলামপন্থীরা তাকে কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারেনি, পারার কথাও না। ইখওয়ানের সাথে বিভিন্ন সময় করা বৈঠকে যদিও তিনি নিজেকে ইখওয়ানের সাবেক সদস্য হিসেবে দাবি করতেন, তারপরও ইসলামপন্থীরা তার ব্যাপারে কখনোই সহজ হতে পারেনি। বিশ্ববিদ্যালয়টি চালু হওয়ার পর প্রথম কয়েক বছর প্রচণ্ড বিবাদ দেখা দেয়। বিশেষ করে বোর্ড কমিটি ও ট্রাস্টি সদস্যদের মধ্যে প্রচণ্ড মতবিরোধ সৃষ্টি হয়। প্রথমত যে বিষয়টি নিয়ে দ্বিমত দেখা দেয়, বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে হবে। ইখওয়ান চেয়েছে তাদের কোনো সদস্য এই দায়িত্বে আসুক। অন্যদিকে ইয়াসির আরাফাত তার সমর্থক ছাড়া অন্য কাউকে মেনে নিতেই চাচ্ছিলেন না। একটা সময় এই মতবিরোধ সংঘর্ষের রূপ নেয়, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে রাজপথে ছড়িয়ে পড়ে। ইখওয়ান প্রয়োজনে কঠোর পদক্ষেপ এমনকি সংঘাতের পথ মারিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। যা হোক, গাজায় ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিশ্ববিদ্যালয় ইসলামী আন্দোলনকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যায়। ইসলামী আন্দোলনও এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও শিক্ষা সংক্রান্ত সেবা দেওয়ার চেষ্টা করে। এর ফলে গাজা উপত্যকায় ইখওয়ানের গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। আর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ নিয়ে ইখওয়ান ইসলামী আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ঐতিহাসিক দিনগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাধ্যমে পালন করার সুযোগ পায়। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গাজা ও পশ্চিম তীর থেকে অসংখ্য তরুণ তরুণী ছুটে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানও যথেষ্ট ভালো ছিল। তারা বিভিন্ন বিষয়ে যেমন জ্ঞান লাভ করত এবং একই সঙ্গে ইসলামিক চেতনা সম্বন্ধেও ধারণা পেত। এভাবে উন্মুক্ত পরিবেশে ইসলামকে জানার মাধ্যমে ফিলিস্তিনের জনগণকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সার্বিকভাবে প্রস্তুত করে। এখানে আরেকটি বিষয় প্রণিধানযোগ্য। ফিলিস্তিনের জনগণ যারা প্রতিকূল পরিস্থিতির কারণে জর্ডান, সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন দেশে বসবাস করছিল, তাদের মধ্যে এক ধরনের ঐক্যতান ছিল। 1978 সাল পর্যন্ত পরিস্থিতি এমন ছিল, পশ্চিম তীর থেকে যদি ইখওয়ানের কোনো সদস্য পাওয়া যেত তাহলে তাকে জর্ডান ভিত্তিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হতো, আর যারা গাজা থেকে উঠে আসত তাদের সংগঠনের ফিলিস্তিন শাখায় কাজ করতে হতো। 1978 সালে উভয় এলাকা থেকে আগত ছাত্রদের একক একটি প্ল্যাটফর্ম আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন একটি সংগঠন আবির্ভূত হয়, যার নাম তানজিম বিলাদুস সাম, দ্য অর্গানাইজেশন অব দ্য ল্যান্ড অব দ্য গ্রেটার সিরিয়া। এই সংগঠনের নেতৃত্বে ছিলেন আম্মান ভিত্তিক ইখওয়ান নেতা আব্দুর রহমান খলিফা। নাম শুনেই বোঝা যায় সংগঠনটির কার্যক্রমটি বৃহৎ সিরিয়া অঞ্চল, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন জুড়েই বিদ্যমান। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ফিলিস্তিনের ভেতরে এবং আশেপাশে যে ঘটনাগুলো ক্রমাগত ঘটে যাচ্ছিল তা নিরূপণে এই ধরনের একটি একীভূত প্রচেষ্টার দরকার ছিল। 1979 সালে ইখওয়ানের সমর্থন আরও বেড়ে যায়, কেননা এই সময়ে নতুন নতুন অনেক সদস্য ইখওয়ানে যোগ দেয়। ইখওয়ানের এই সমর্থন এবং গ্রহণযোগ্যতা
বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল একই সময় মিশরে তাদের মূল সংগঠনটি এক ধরনের জাগরণের ভেতর দিয়ে যাচ্ছিল। 1970-এর শুরুর দিকে মিশরে ইখওয়ানের কারাবন্দী নেতারা ধীরে ধীরে মুক্তি পায়। তারা মুক্তি পেয়েই শুধু নিজ দেশ নয়, বরং আরব বিশ্বের বিভিন্ন দেশে সফর শুরু করেন। দীর্ঘদিন জালিম শাসকের দমন-পীড়ন ও নির্যাতন সহ্য করে কারামুক্ত মানুষগুলো যেখানেই যাচ্ছিলেন সেখানেই বিরচিত সম্মান ও মূল্যায়ন পাচ্ছিলেন। অনেক যুবক ও তরুণই এই কারামুক্ত ইখওয়ান নেতা কর্মীদের মধ্যে ইসলামের প্রথম যুগের মুসলিমদের ছায়া দেখছিল। অন্যদিকে মিশর, কুয়েত এবং আরও অনেক 56 দেশে যেসব ফিলিস্তিনি ছাত্ররা অধ্যয়ন করার জন্য গিয়েছিল, তারাও সেখানে ইখওয়ানের শীর্ষ নেতা, বিশেষ করে হাসান আল বান্না, আব্দুল কাদির আওদা এবং সাইয়েদ কুতুবের বইগুলো পড়ার সুযোগ পাচ্ছিল। ইখওয়ানের শীর্ষ নেতাদের সরাসরি তাদের কথাবার্তা শোনার সুযোগ পেয়ে ফিলিস্তিনিরা খুবই উদ্বেলিত ছিল। এ কারণেই 1979 সালটি ছিল ইখওয়ানের শক্তিশালী হওয়ার বছর। অন্যদিকে 1979 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অসংখ্য ঘটনা ঘটে যায়। ইরানে আয়াতুল্লাহ খোমেনি সে বছরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দালাল শাসক শাহকে উচ্ছেদ করেন। খোমেনি রাজতন্ত্র বিলুপ্ত করে ইসলামিক প্রজাতন্ত্র চালু করেন। তিনি নতুনভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছিলেন তা অনেক ফিলিস্তিনিকেই আশান্বিত করেছিল। সে বছরই আফগানিস্তানকে মুক্ত করার জিহাদ শুরু হয়। ইরানের লড়াই আর আফগানিস্তানের মুজাহিদদের সফলতার গল্প, এই দুটো জিনিসের প্রভাব প্রচণ্ড আবেগে রূপান্তরিত হয়ে গাজা ও পশ্চিম তীরের রাস্তাঘাটে প্রতিফলিত হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন সে সময় কিছুটা সংশয়ের মধ্যে ছিল। গোটা 70-এর দশক জুড়েই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির কৌশলের ফাঁদে এবং পরিবর্তিত পরিস্থিতির চাপে পিএলও ছিল বেশ কোণঠাসা। পিএলও এই অবস্থাকে সামাল দেওয়ার জন্য কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতির ফায়দা নিত, কখনো বা অপ্রত্যাশিত কিছু সমঝোতা করত। ফলে সাধারণ ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন যেন ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। 1982 সালে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালায়। এর আগে 7 বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে আসছিল। ইসরায়েলি সেনারা খুব স্বাচ্ছন্দ্যে লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছায়। ফলে পিএলওকে লেবানন থেকে কার্যক্রম গুটিয়ে নিতে হয়। বৈরুত যখন ইসরায়েলি সেনাদের দখলে ছিল, তখন তার কমান্ডে ছিলেন তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এরিয়েল শ্যারন। সেই সময়ে ইসরায়েলের প্রত্যক্ষ মদদে লেবাননে ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী দ্য ক্রিশ্চিয়ান লেবানিজ ফোর্স সাবরা এবং সাতিলা নামক এলাকায় 2 থেকে 3 হাজার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ, ক্রোধ ও হতাশা দেখা দেয়। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের ইখওয়ানের উপর প্রচণ্ড চাপ আসতে থাকে, যাতে তারা নিজেদের লক্ষ্য পূরণে কার্যকর কর্মসূচি হাতে নেয়। ইখওয়ান সেই পর্যন্ত যত সামাজিক কাজ করছিল তার সকল সুনাম ও গ্রহণযোগ্যতা যেন বিলীন হয়ে যাচ্ছিল, কারণ তারা ফিলিস্তিনের প্রয়োজনে কোনো পদক্ষেপ দেখাতে পারছিল না। এর আগে ইখওয়ান বামপন্থী ও জাতীয়তাবাদীদের সমালোচনা করে বেশ ভালো গ্রহণযোগ্যতা পেয়েছিল, কিন্তু এবার তাদের পাল্টা প্রশ্নের মোকাবিলা করতে হলো। অনেকেই বললেন, এইসব জাতীয়তাবাদী বা বামপন্থীদের যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, তারা দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সেখানে ইখওয়ান বসে বসে নিরাপদে সামাজিক কাজ করছে, শিক্ষায় অবদান রেখেছে, এটা কি আদৌ মানা যায়? কেউ কেউ বলতে শুরু করলো, ইখওয়ান আসলে দখলদার ইসরায়েলদের দালাল। তারা ইসরায়েলের সাথে সমঝোতা করেছে বলেই প্রতিরোধ আন্দোলন করছে না। বিনিময়ে ইসরায়েলও তাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়ে যাচ্ছে ইত্যাদি। আর এই ধরনের প্রচারণার সুযোগ নিয়ে শত্রুরা ইখওয়ানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তারা দাবি করে আমেরিকা যুক্তরাজ্যগণ ইখওয়ানকে নিজেদের স্বার্থে প্রতিষ্ঠা করেছে। ইখওয়ান হলো ইহুদিদের দালাল ইত্যাদি ইত্যাদি। ইসলামিক জিহাদ মুভমেন্ট। ইখওয়ানের দুঃসময় ও দুর্দশা আরও দীর্ঘায়িত হয় যখন
80-এর দশকের শুরুর দিকে গাজায় ইসলামিক জিহাদ মুভমেন্ট ইন ফিলিস্তিন নামে নতুন সংগঠন প্রতিষ্ঠা হয়। এই সংগঠনটি শুরু করে ফাতিহ আস-সিকাকি, যিনি 1979 সালে কায়রোতে শিক্ষারত অবস্থায় ইখওয়ান থেকে বহিষ্কার হন। সিকাকির অপরাধ ছিল তিনি ইখওয়ানের দায়িত্বশীলদের অনুরোধ ও আদেশকে উপেক্ষা করে একটি প্যাম্পলেট তৈরি করেন, যার নাম ছিল খোমেনি, ইসলামিক সমাধান এবং এর সম্ভাব্য বিকল্প। খোমেনিকে সমর্থন করে বই লেখাই হয়তো সিকাকির বহিষ্কারের মূল কারণ ছিল না, বরং এই ঘটনায় ইখওয়ানের ব্যর্থতাই প্রকাশিত হয়। কেননা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের ক্রমবর্ধমান চাহিদার মোকাবিলায় তারা কার্যকর কোনো সমাধান দিতে পারছিল না। সেই সময়ে বাস্তবতা ছিল অন্য সব ইস্যুকে ছাপিয়ে ফিলিস্তিনের ইস্যুকে ইখওয়ান যথেষ্ট গুরুত্ব দিতে পারেনি। আর সিকাকি ইখওয়ানের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত ছিলেন না। তিনি বরং বিশ্বাস করতেন ফিলিস্তিন হলো সকল সংকটের মূল কারণ, আর সেই কারণে এই ইস্যুকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনগুলোর অগ্রসর হওয়া উচিত। সিকাকির চিন্তাই ঠিক ছিল, কেননা এক দশক পর ইখওয়ানও তার চিন্তা ধরে হাঁটতে শুরু করে। যা হোক, সিকাকি ইসলামিক জিহাদ নামে যে নতুন সংগঠনটি গড়ে তোলেন তাতে ইখওয়ান এবং ইখওয়ানের বাইরেও অনেকেই সামিল হয়। ইখওয়ানের বাইরে থেকে আসে এমন একজন ব্যক্তি ছিলেন মোহাম্মদ সালাহ। পরবর্তী সময়ে 1995 সালে সিকাকি আত্মীয়ের হাতে নিহত হলে এই সালাহই ইসলামিক জিহাদের দায়িত্ব নেন। প্রথম দিকে সিকাকির এই সংগঠনটি দ্য ইসলামিক ভ্যানগার্ডস নামে পরিচিত ছিল। 80-এর দশকের মাঝামাঝি এসে ইসলামিক জিহাদ নামে পরিচিত হতে শুরু করে। 1981 সালে গাজায় প্রত্যাবর্তন করার পর সিকাকি তার সংগঠনে ব্যাপকভাবে লোক অন্তর্ভুক্ত করতে শুরু করেন, যা নিয়ে ইখওয়ানের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। অবশ্য ততদিনে মসজিদ ও নাগরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ইখওয়ানের ভালো একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলো অধিকাংশই নতুন প্রজন্মের তরুণ কর্মীরা পরিচালনা করত। সিকাকি ভালো করেই জানতেন ইখওয়ানের প্রকল্পগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। সেই কারণে তিনি শিক্ষা ও সমাজসেবার মতো সাথে ইখওয়ানের সাথে কোনো প্রতিযোগিতায় যেতে চাননি। সুতরাং তিনি সেই দিকেই মনোনিবেশ করলেন যা তার চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রাম। অল্প সময়ে তিনি বেশ কিছু অনুসারীও পেয়ে গেলেন, ফলে ইসরায়েল তাকে হুমকি হিসেবে বিবেচনা করল। তিনি প্রথমবার কারাবন্দী হলেন 1983 সালে। সেবার যদিও তিনি খুব বেশি দিন আটকে ছিলেন না। তারপর কারাগারের ভেতরে নানা মতাদর্শের ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, যারা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা রাখার কারণে কারাবন্দী হয়েছেন। এদের মধ্যে অনেকের সংঘাত সংঘর্ষের ব্যাপারে অভিজ্ঞতা এবং কারো কারো প্রশিক্ষণও ছিল। তাই এই ধরনের ব্যক্তিদের দলে বেরানোর ব্যাপারে সিকাকি সর্বাত্মক চেষ্টা করেন, কেননা এই ধরনের লোকদের আগমন তার দলকে আরও মজবুত করবে। এর মধ্যে আবার ফাতাহ আন্দোলনের ইসলাম ঘেঁষা একটি গ্রুপ সারায়া আল জিহাদিল ইসলামী নাম দিয়ে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। পশ্চিম তীরের বিভিন্ন গোপন জায়গায় তাদের কার্যক্রম চলে। পিএলও নেতারা তাদের কার্যক্রম সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। পিএলওর ধারণা ছিল এই সংগঠনটি এই ধরনের কৌশল নিয়ে খুব একটা সফল হতে পারবেন না। সারায়া আল জিহাদ প্রথমবারের মতো নিন্দিত হয় যখন তাদের সশস্ত্র যোদ্ধারা একটি ইহুদি স্থাপনার ছাদ থেকে গোলাগুলি শুরু করেন। পরবর্তী সময়ে হেব্রন শহরে প্রবেশ করার সময় 6 জনকে হত্যা এবং আরও 17 জনকে আহত করে। সিকাকি একটা পর্যায়ে সারায়া আল জিহাদের সঙ্গে এক ধরনের জোট গঠন করেন, কেননা এই দলের নেতাদের সঙ্গে ফিলিস্তিনের ভেতরে ও বাইরে অনেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। এদের মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ আজ্জাম। তিনি ইখওয়ানের একজন সদস্য, যিনি আফগান জিহাদের সময় আরব শাখার সদস্যদের নেতৃত্ব দিতেন। যা হোক, সারায়া আল জিহাদ ইসরায়েলিদের উপর যেভাবে হামলা চালাতো তা দেখে আরব ও ইসরায়েল সহ সবাই বেশ অবাক হয়ে যায়। আল জিহাদ 1986 সালের 15 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালায়। এই ঘটনায় একজন ইসরায়েলি নিহত এবং প্রায় 70 জন আহত হয়। 1979 থেকে 1981 সালের মধ্যে গাজা এবং পশ্চিম তীরে ইখওয়ানের যেসব তরুণ ছিল তারা সারায়া আল জিহাদের অপারেশনগুলোতে
ভীষণ রকম আন্দোলিত হয়। তারা উপলব্ধি করে কেন আমরা অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। ইতিমধ্যে ইখওয়ানের শেখ ইয়াসিন প্রতিরোধ কর্মসূচি নিয়ে ভাবছিলেন এবং বেশ কিছু পরিকল্পনাও তৈরি করেছিলেন। অবশ্য সে বিষয়ে অন্য কারো ধারণা ছিল না। ইখওয়ানের অনেক নেতাই প্রতিরোধ আন্দোলনে ইখওয়ানের নিষ্ক্রিয়তার ব্যাপারে ক্রমবর্ধমান চাপটি সহ্য করতে পারছিলেন না। তারাও মানসিক পীড়নে ভুগছিলেন, কেননা দেশের স্বাধীনতা সংগ্রামে কিছু করতে না পারার ব্যর্থতা ও মনস্তাপ তাদের ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। খুব সম্ভবত এই প্রতিরোধ সংগ্রাম নিয়ে চিন্তা ভাবনাগুলো দলের অনেকের কাছে গোপন রাখা হয়েছিল, কেননা যত বেশি মানুষ বিষয়টা জানবে ঝুঁকিও তত বেড়ে যাবে। বাহ্যিকভাবে ইখওয়ানের অভ্যন্তরীণ পরিকল্পনা সম্বন্ধে কিছুই বোঝা যাচ্ছিল না। অবশ্য দৃষ্টিতে মনে হচ্ছিল ইখওয়ান হয়তো বাইরের কোনো শক্তির অপেক্ষায় বসে আছে, যারা এসে অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তি দেবে। এতে চাপ আর সমালোচনার পরও ইখওয়ানের মূল কাজ আগের মতোই চলল। ইখওয়ান মনে করত ফিলিস্তিনের স্বাধীনতার ইস্যুটি অনেক বড় পরিসরে কাজ, যা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব নয়, আর সেই কাঙ্ক্ষিত কাজটি তারা করে যাচ্ছে। এদিকে যেসব ফিলিস্তিনি বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও সামরিক কর্মকৌশল প্রণয়নের জন্য ইখওয়ানকে চাপ দিয়ে যাচ্ছিল। 1970 সালের শেষের দিকে বিদেশে থাকা ফিলিস্তিনের সঙ্গেও স্থানীয় ইখওয়ান যোগাযোগ করে। তাদের নিয়ে 1983 সালে আম্মানে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন ইখওয়ানের প্রতিনিধিরা যোগ দেয়। জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং ইউরোপ ও আমেরিকা থেকেও প্রতিনিধিরা এখানে অংশ নেয়। এর আগে কুয়েতের প্রতিনিধিরা ফিলিস্তিনের জন্য একটি ইসলামিক গ্লোবাল প্রজেক্ট চালু করার সুপারিশ করে, যা এই সম্মেলনে উত্থাপিত হয়। এখান থেকেই ফিলিস্তিনের ইখওয়ানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। একই সময়ে প্যালেস্টাইন কমিটি নামে ভিন্ন একটা গ্রুপ কুয়েতের কাছ থেকে ইখওয়ানের জন্য $70,000 অনুদান পায়। এই টাকা ইখওয়ানকেও দেওয়া হয়, যাতে তারা অস্ত্র ও গোলাবারুদ কিনতে পারে, এবং একই সঙ্গে কিছু ব্যক্তিকে সামরিক প্রশিক্ষণের জন্য আম্মানে পাঠানো হয়। সে সকল কেবল শেখ ইয়াসিন এবং তার কিছু ঘনিষ্ঠজন এই গোপন প্রকল্পটি সম্বন্ধে জানতেন। 1982 সালে প্রকল্পটির পরিকল্পনা চূড়ান্ত হয়, তবে ইখওয়ানের গাজা শাখার অন্য নির্বাহী সদস্যরা এবং ফিলিস্তিনের বাইরেও অন্য কেউ এটি জানতেন না। যারা গাজার ইখওয়ান কর্মীদের আম্মানে প্রশিক্ষণে পাঠানোর জন্য টাকা প্রেরণ করতেন, তারা কিছুটা জানতেন। গাজার কিছু ইখওয়ান কর্মী জর্ডানে প্রশিক্ষণ শেষে গাজায় ফিরে আসে। প্রকৃতপক্ষে তারাই ছিল ইখওয়ানের প্রথম সামরিক শাখার সদস্য। শেখ ইয়াসিন অস্ত্র ক্রয় করার জন্য দুটো পন্থা অবলম্বন করেন। প্রথমটি ইসরায়েলের এমন কিছু অস্ত্র কেনা যা পুরোপুরি বিক্রির জন্য প্রস্তুত। দ্বিতীয়টি এমন কিছু অস্ত্র যা ইসরায়েলি সেনাবাহিনীর অধীনেই তৈরি হয়েছে। যেসব ইসরায়েলি কর্মকর্তা ও সেনারা মাদক সেবনে অভ্যস্ত ছিল, তারা মাদক কেনার জন্য এই অস্ত্রগুলো গোপনে বিক্রি করত। যাদের উপর অস্ত্র ক্রয়ের দায়িত্ব ছিল, তারা এ বিষয়ে তেমন অভিজ্ঞ ছিল না, বরং তারা অপ্রয়োজনীয় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিল। এই অতিরিক্ত সতর্কতা ও খুঁতখুঁতে স্বভাবের কারণে একসময় দালাল চক্রের কাছে ধরা পড়ে এবং অস্ত্র কেনার বিষয়টি ফাঁস হয়ে যায়। যারা ধরা পড়ে তাদের উপর ইসরায়েল প্রচণ্ড নির্যাতন চালায়। কে এই অস্ত্রগুলো কিনছে এবং কারা এর মূল পৃষ্ঠপোষক তা বের করার জন্য তারা বেপরোয়া হয়ে ওঠে। প্রথম দিকে শেখ ইয়াসিন ভেবেছিলেন অস্ত্র কিনতে গিয়ে ধরা পড়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা, কিন্তু তার ভুল ভাঙতে সময় লাগে না। তিনি জানতে পারলেন আটককৃতরা তীব্র অত্যাচারের মুখে দায়িত্বশীলদের নাম ফাঁস করে দিচ্ছে। শেখ ইয়াসিন চিন্তা করলেন, যদি এভাবে শীর্ষ দায়িত্বশীলদের নাম ফাঁস হতে থাকে, তাহলে একসময় তার নামটাও জেনে যাবে। মাত্র 2 জন লোক অস্ত্র কেনার কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার কথা জানত। তিনি তাদের অনতিবিলম্বে দেশ ছাড়ার আদেশ দেন। এদের মধ্যে একজন ছিলেন ডক্টর আহমদ আল মিলাও, যিনি পালিয়ে ইয়েমেনে চলে যান এবং আজ অবধি সেখানেই আছেন। আর অন্যজন হলেন ডক্টর ইব্রাহিম আল মাকাদমা, যিনি অনেক চেষ্টার পরেও পালাতে না পেরে আটক হন।
তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়। একটা পর্যায়ে তিনি শেখ ইয়াসিনের নাম বলে দেন। এর পরপরই শেখ ইয়াসিনকে আটক করা হয়। সে সময় গুজব রটে যায় ইখওয়ান তার ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বীদের সাহায্য করার জন্য অস্ত্র কেনা শুরু হয়েছে। ইতোমধ্যেই গাজায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে ফাতাহ ও বামপন্থীদের সঙ্গে যে মতবিরোধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই গুজব সেই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 1984 সালের 15 এপ্রিল ইসরায়েলের এক সামরিক আদালত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের অভিযোগে শেখ ইয়াসিনকে 13 বছর কারাদণ্ড প্রদান করে। ইব্রাহিম আল মাকাদমাওকেও 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার আরেকজন অভিযুক্ত ছিলেন সালাহ সিহাদা, কিন্তু আদালত তাকে শাস্তি দেয়নি, কেননা তিনি তার অপরাধ ও সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। এরপরও ইসরায়েল তাকে সন্দেহের চোখে দেখত এবং এই ঘটনার পর প্রায় 2 বছর তাকে গৃহবন্দী রাখা হয়। ইখওয়ান যত অস্ত্র কিনেছিল তার অর্ধেকই ইসরায়েল উদ্ধার করতে সক্ষম হয়। বাকি অস্ত্রগুলো দ্বিতীয় নেটওয়ার্কের মাধ্যমে কেনা হয়েছিল বলে তারা উদ্ধার করতে পারেনি। 1987 সালে যখন ইন্তিফাদা অনুষ্ঠিত হয়, তখন এই অস্ত্রগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হয়। যা হোক, কারাদণ্ড পর 1 বছর পার হতে না হতেই 1985 সালের 20 মে ইসরায়েল ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এর জেনারেল কমান্ড নেতা আহমদ জিবরিলের মধ্যে স্বাক্ষরিত একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ ইয়াসিন মুক্তি লাভ করে। পিএলপি ইতিপূর্বে যে 3 জন ইসরায়েলি সেনাকে আটক করেছিল, তাদের বিনিময়ে শেখ ইয়াসিন সহ মোট 1150 জন ফিলিস্তিনি কারামুক্ত হন। অন্যদিকে ফিলিস্তিনের ইখওয়ানের ভেতরে সশস্ত্র সংগ্রাম নিয়ে তখনও বিতর্ক চলছিল। ইখওয়ানের অনেক নেতা মনে করত শেখ ইয়াসিনের এই অস্ত্র কেনার ঘটনার জন্য তাদের সামাজিক কার্যক্রমের ভাবমূর্তি অনেকটাই বরবাদ হয়ে গেছে। তারা বলেন, স্থানীয়ভাবে প্রতিরোধ করে ইসরায়েলকে কখনোই পরাজিত করা সম্ভব নয়, কেননা তারা আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে অবিশ্বাস্য রকমের সহযোগিতা পায়। প্রকারান্তরে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলো এখন পর্যন্ত এ ব্যাপারে পুরোপুরি নিষ্ক্রিয়। তাই বাস্তবিক অর্থে স্বাধীনতাকামীদের জন্য কোনো দিক থেকেই ভালো ইঙ্গিত ছিল না। এই বাস্তবতাটিকে উপেক্ষা করে যদি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা হয়, তাহলে তা ইসলামী আন্দোলনের সকল অর্জনকেই ধূলিসাৎ করে দেবে। 1982 সালের পর থেকে ফিলিস্তিনের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো বটেই, এমনকি পশ্চিম তীরের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও প্রচুর ছাত্র বের হওয়া শুরু করে। ফলে ইখওয়ানে যুবক জনশক্তির অন্তর্ভুক্তি বেড়ে যায়। কিন্তু একই সময়ে ইখওয়ানে 2টি পৃথক ধারার অবস্থান দৃশ্যমান হয়ে ওঠে। একটি ধারা হলো সেই প্রজন্ম যারা 1970-এর দিকে জর্ডানে পড়াশোনা করেছে। তারাই 1980 সালের দিকে ইখওয়ানের নেতৃত্বে চলে আসে, যদিও তাদের মাথার জর্ডানের শিক্ষা ব্যবস্থার চিন্তাধারাই বিদ্যমান ছিল। তাদের এই চিন্তাধারা মূলত অনেকটা মসিহর জন্য অপেক্ষার মতো ছিল, অর্থাৎ কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেই পথ ধরে ফিলিস্তিনকে স্বাধীন করা হবে, এই টাইপের ভাবসাব। জর্ডানের এই চিন্তাদর্শন যারা ধারণ করত, তারা মূলত ইখওয়ানের প্রবীণতম সদস্য। বয়সের ব্যবধান ও সমসাময়িক ঘটনাগুলির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে না পারায় তারাই অপেক্ষা করার কৌশল হাতে নিয়েছিলেন। নিষ্ক্রিয় ভূমিকার কারণে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা যে ক্রমশ কমে যাচ্ছে, এই বিষয়টি বোঝার মতো ক্ষমতাও তাদের ছিল না। আর যুবকদের চাহিদাকে ধারণ করতে না পারায় তাদের অন্তর্ভুক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছিল। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ক্যাম্পাসগুলোতে 1981 থেকে 1984 সালের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে দেখা যেত জাতীয়তাবাদী ও বামপন্থীরা এক হয়ে ইসলামপন্থীদের নিষ্ক্রিয়তার সমালোচনা করতে করতে কোণঠাসা করত। ইখওয়ানের ভেতরে দ্বিতীয় যে ধারাটি লক্ষ্য করা যায়, তরুণদের একটি প্রজন্ম যারা স্থানীয় পর্যায়ে লেখাপড়া সম্পন্ন করেছে, ইরানের বিপ্লব ও আফগানিস্তানের জিহাদের ঘটনায় উজ্জীবিত হয়ে তারা ক্যাম্পাসে প্রায়শই নানা রকম তর্কযুদ্ধে লিপ্ত হতো। তরুণ এই ইখওয়ান সদস্যরা দলের ধীরে চলো নীতিতে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। বিশেষ করে তত্ত্ব ও বাস্তবিক কৌশলের মধ্যে অমিল দেখে অনেকটাই হতাশ ছিল। তারা জানত
হাসান আল বান্না ইখওয়ান প্রতিষ্ঠা করেছিলেন অন্যায়, অবিচার, সাম্রাজ্যবাদ মোকাবেলা এবং ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, কিন্তু তারা চোখের সামনে সংগঠনের নিষ্ক্রিয়তা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। অন্যদিকে সিকাকির ইসলামিক জিহাদ বেশ কিছু জিহাদি পদক্ষেপ নেওয়ায় জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং একই সঙ্গে ক্যাম্পাসেও তাদের অবস্থান মজবুত হচ্ছিল। ফলে ইখওয়ান তার অবস্থান ক্রমশ হারিয়ে ফেলছিল। যখন বামপন্থী বা জাতীয়তাবাদীরা সমালোচনা করত, এর পাল্টা জবাব দেওয়ার মতো কোনো উত্তরও তাদের ছিল না। বামপন্থী ও জাতীয়তাবাদীরা যেখানে অসহায় মানুষদের মুক্তির জন্য প্রতিরোধ চালাচ্ছে, তখন ইখওয়ান বাড়িতে বসে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। ইখওয়ান তাদের এই গৃহস্থালী কৌশলকে হারিম বলে অভিহিত করত। হারিম অর্থ ব্যক্তিগত বা গোপন কুঠুরি, যেখানে বাইরের পুরুষরা প্রবেশ করতে পারে না। অন্যদিকে যদিও শেখ ইয়াসিনের সামরিক ও অস্ত্র কেনার কার্যক্রমটি সফল হতে পারেনি, তারপরও তার এই প্রচেষ্টা অসংখ্য তরুণকে আশান্বিত করে। তারা দলের নীতিগত কৌশলে পরিবর্তনের আভাস পায়। পশ্চিম তীর থেকে আসা ইখওয়ানের কিছু সম্ভাবনাময় নেতা পরিবর্তনের ব্যাপারে একমত ছিলেন। তারা এই ব্যাপারে দলকে নিরন্তর চাপও দিতে থাকেন। পশ্চিম তীরের এই ইখওয়ান সদস্যরা অবশ্যই গাজা থেকে আসা ছাত্রদের দ্বারাও প্রভাবিত হন। এদেরই একজন ইসমাইল আবু সানাব, যিনি ছিলেন আন নাজা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গাজার ইখওয়ানও ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ঘোষণার জন্য অপেক্ষমান ছিল, কেননা তারা ইসরায়েলি দখলদারদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জর্ডান থেকে আসা নেতাদের সেকেলে চিন্তা ভাবনার ব্যাপারেও তারা বিরক্ত ছিল। ধীরে ধীরে ইখওয়ানের শীর্ষ নেতৃত্ব ইসরায়েলের সাথে সংঘর্ষে যাওয়ার অনুমতি দিতে শুরু করে। এরই অংশ হিসেবে 1986 সালের জুন মাসে বিরজেত বিশ্ববিদ্যালয়ের ইসলামপন্থী গ্রুপগুলো ক্যাম্পাসে মাইকে ঘোষণা দেয় তারা ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করতে যাচ্ছে। তারা সাধারণ ছাত্রদেরও এই কর্মসূচি অংশ নেওয়ার আহ্বান জানায়। তবে ইসরায়েলি সেনারা এই প্রতিবাদ সমাবেশে বাধা দেয়। ইসরায়েলি দমন পীড়নে 2 জন শহীদ এবং 20 জন আহত হয়। এই ঘটনার মাধ্যমে ফিলিস্তিনের ইসলামী আন্দোলন প্রথমবারের মতো শাহাদাতের মর্যাদা পাওয়ার অধিকারী হয়। এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। এটা ছিল একটি স্রোতের সূচনা। এরপর থেকে ইখওয়ানের সদস্যরা এই ধরনের কার্যক্রমে শুধু অনুমতিই পেত না, বরং তাদের ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার জন্য অনুপ্রেরণাও দেওয়া হতো। যে ছাত্ররা এই ধরনের সাংগঠনিক নীতি পরিবর্তনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করলেন, তারাই পরবর্তী কয়েক বছরের মধ্যে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ পদগুলো পেলেন। এই সিলসিলাটি শুরু হয় 1980 এর পরপর থেকেই। 1983 সালে আম্মান সম্মেলনে যে প্রস্তাবগুলো অনুমোদন করা হয় তা বাস্তবায়নের লক্ষ্যে কুয়েত, জর্ডান ও সৌদি আরবে কর্মরত ফিলিস্তিনি ইখওয়ানের শাখাগুলো পরিকল্পনা প্রণয়ন করে। একই সময়ে ফিলিস্তিনের ইসলামপন্থী যে ছাত্ররা বিভিন্ন দেশে পড়াশোনার জন্য যায়, তারাও তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করে। এই সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে ছিল ফিলিস্তিনি ছাত্রদের যত্ন নেওয়া এবং ফিলিস্তিনের জন্য সম্পদ জোগাড়। তারা মূলত ফিলিস্তিনের সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে একটি নিরাপদ, কার্যকর এবং প্রভাব বিস্তারকারী যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত জার্নালে ফিলিস্তিনের বিষয়ে লেখালেখি এবং বই প্রকাশ করে। ফলে বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের ব্যাপারে ইতিবাচক জনমত তৈরি হয়। 1985 সালে ফিলিস্তিন কমিটি নতুন একটি স্পেশালাইজড কাঠামো গঠন করে, যার নাম দ্য ফিলিস্তিন অপারেটরস। এই কাঠামোর কাজ ছিল বিভিন্ন দেশে কর্মরত ফিলিস্তিনি ইখওয়ানের কর্মকাণ্ডগুলোর সমন্বয় এবং নতুন কোনো সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করা। এই জিহাদই হল বিশ্বজনীন নেটওয়ার্কের মূল নিউক্লিয়াস, যা পরবর্তী সময়ে হামাসের লজিস্টিক সাপোর্ট যোগানের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। জিহাদের 3 শীর্ষ নেতাই পরবর্তী সময়ে 1990 সালের দিকে এসে হামাসের সিনিয়র নেতায় পরিণত হয়। এদের একজন হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান খালিদ মিসাল,
যিনি দীর্ঘদিন ধরে কুয়েতের অবস্থান করছিলেন। আরেকজন হলেন মুসা আবু মারজুক, যিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রে গমন এবং সেখান থেকে ফিরে গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আর তৃতীয়জন ইব্রাহিম ঘোষে, যিনি হামাসের প্রথম রাজনৈতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শেখ আহমদ ইয়াসিন ও তার সঙ্গীরাও নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এই সময়ে এসে শেখ ইয়াসিন ভিন্ন একটি কৌশলও চোখে পড়ে। একদিকে তিনি বলছিলেন তাদের এখনো সাময়িক পদক্ষেপ নেওয়ার সময় হয়নি, আর তাই আরও কিছুদিন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আর ভেতরে ভেতরে তিনি কারাগারে যাওয়ার আগে যে সামরিক কাঠামোর ভিত্তি গড়ে গিয়েছিলেন তা আবারও সুসংগঠিত করা শুরু করেন। 1987 সালের 17 নভেম্বর নতুন সংগঠনের কার্যক্রম শুরুর একটি তারিখ নির্ধারণ করেন। এই নয়া সংগঠনের দায়িত্ব দেন সালাহ সিহাদাওকে। সংগঠনটির নাম দেওয়া হয় দ্য প্যালেস্টাইন মুজাহিদিন। এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনে তৈরি হওয়া অবৈধ ইহুদি বসতিগুলির উপর হামলা চালানো। একই সঙ্গে তিনি মাজেদ নামে আরেকটি নিরাপত্তা সংগঠন তৈরির জন্য আল সিনওয়ার ও রাউহি মুসা হাতাকে দায়িত্ব দেন। এই সংগঠনটি কাজ ছিল ইসরায়েলের পক্ষে যারা কাজ করছে তাদের পাকড়াও করা, বিচার এবং শাস্তি প্রদান করা। সংগঠন দুটো প্রথম ইন্তিফাদার আগ পর্যন্ত তেমন কোনো কাজ করতে পারেনি। ইন্তিফাদার আগে ইসলামিক জিহাদই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বপ্নকে স্পর্শ করতে সক্ষম হয়। একই সঙ্গে নানা ধরনের ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে বাইরের পর্যবেক্ষকদেরও দৃষ্টি আকর্ষণ করে। যেমন 1987 সালের 15 মে ইসলামিক জিহাদের 6 জন সদস্য গাজার কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। 1987 সালের 2 আগস্ট ইসলামিক জিহাদের একজন সদস্য গাজার মিলিটারি পুলিশের কমান্ডার ক্যাপ্টেনকে দিনে দুপুরে গাজার প্রধান সড়কে তারা নিজের গাড়িতেই হত্যা করে। 1987 সালের 6 অক্টোবর গাজা শহরের আল সুজাইয়া নামক এলাকায় ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি সেনাদের একটি পেট্রোল অভিযানের উপর গুলি বর্ষণ করে। এতে একজন ইসরায়েলি সেনা এবং 9 জন ইসলামিক জিহাদের সদস্য নিহত হয়। অর্থাৎ একদিকে প্রতিরোধ কর্মসূচির নামে যেমন সশস্ত্র হামলার ঘটনা ঘটে, অন্যদিকে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার ফলে গাজা ও পশ্চিম তীরের জনগণের মধ্যে হতাশাও বেড়ে যায়। উদ্বেগ আর অজানা আশঙ্কা যেন সবাইকেই গ্রাস করছিল। সকলেই বুঝতে পারছিল আগামী দিনে নতুন কিছু ঘটতে যাচ্ছে, তবে তা ভালো কিছু হবে নাকি পরিস্থিতিকে আরো খারাপ করবে তা নিয়ে বেশ পেরেশান ছিল। কেউ কেউ জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল, আবার কেউ কেউ বড় কোনো বিস্ফোরক ঘটার ইঙ্গিত পাচ্ছিল। অবশ্য অল্প কিছুদিনের মধ্যে তাদের এই আশঙ্কা সত্য প্রমাণিত হয়।